আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে, যে মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে। আমরা যখন বাচ্চাটার আল্ট্রাসোনোগ্রাম করি, তার মা ছিলেন রুমে। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা, তোমার সাথে মানে খারাপ কাজটা কে করেছে? সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2বার বলল, হুজুর। নেত্রকোনার মদন উপজেলার সেই বহুল আলোচিত ও চাঞ্চল্যকর ঘটনাটি নিশ্চয় আপনাদের সবার মনে আছে। গত এপ্রিল মাসে সেখানকার একটি মহিলা মাদ্রাসার 2য় শ্রেণীর শিশু শিক্ষার্থী জান্নাতুল আক্তার মেঘলাকে কেন্দ্র করে এক জঘন্য অপরাধের ঘটনা সামনে এসেছিল। অভিযোগ উঠেছিল মাদ্রাসার শিক্ষক আমানুল্লাহ শিশুটির সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন। ঘটনাটি যখন প্রথম প্রকাশ্যে আসে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কাদা ছোড়াছুড়ি কম হয়নি। একদল মানুষ কোনো তথ্য প্রমাণ না দেখেই সেই অভিযুক্ত শিক্ষককে নির্দোষ দাবি করে রীতিমতো সাধু বানানোর চেষ্টা করেছিল। শুধু তাই নয়, যে সাহস নিয়ে গাইনি চিকিৎসক ডাক্তার সাইমা আক্তার প্রথম এই ঘটনাটি জনসম্মুখে এনেছিলেন, তাকেও নেট দুনিয়ায় অমানুষিক গালিগালাজ ও অপমানের শিকার হতে হয়েছিল। কিন্তু সত্যকে কি কখনো চাপা দিয়ে রাখা যায়? অবশেষে সিআইডির ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে, আর সেই রিপোর্টে স্পষ্ট উঠে এসেছে জন্ম নেওয়া শিশুটিই জৈবিক বাবা, আর কেউ নয়, স্বয়ং সেই অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহ। কিন্তু প্রিয় দর্শক, আশ্চর্যের বিষয় হলো, ডিএনএ পরীক্ষার আগেই নিজেকে বাঁচাতে সেই শিক্ষক লাইভে এসে কতটা অভিনয় করেছিলেন, আর অন্যদিকে ডাক্তার সাইমা আক্তারই বা কি আইনি লড়াই লড়েছিলেন। প্রিয় দর্শক, সত্য প্রমাণের আগে কে কি কথা বলেছিলেন তা নিরপেক্ষভাবে বুঝতে 2টি ভিডিও ফুটেজ আমাদের দেখা দরকার। চলুন প্রথমে দেখে নেওয়া যাক অভিযুক্ত শিক্ষকের সেই ভাইরাল লাইভ ভিডিওটি। যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে এই মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো, তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তার বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা, এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই। দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাইছিল না, চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বোরকা পরো না, অন্য মেয়েরা বোরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম
আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকেন সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আহ, এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা, যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই, আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে, আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন, টেস্ট করা হোক যে আসলেই এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রপত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা অভিযুক্ত শিক্ষক আমানুল্লাহর বক্তব্য শুনলেন। যেভাবে তিনি বুক ফুলিয়ে নিজেকে নির্দোষ দাবি করে ডিএনএ পরীক্ষার চ্যালেঞ্জ দিয়েছিলেন, তা দেখে সেদিন অনেকেই তাকে বিশ্বাস করেছিলেন। কিন্তু বিপরীত দিকে ডাক্তার সাইমা আক্তার নিজের পেশাগত জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। শত গালিগালাজ ও ট্রলের মুখে পড়েও তিনি পিছু হটেননি। চলুন এবার আমরা দেখে নেই ডাক্তার সাইমা আক্তারের সেই বক্তব্যটি, যেখানে তিনি ঘটনার পেছনের আসল সত্য এবং চিকিৎসাগত তথ্য তুলে ধরেছিলেন। আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো তাকে, একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি মানে একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এরপরেও হচ্ছে মানে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে মানে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2 বার বলল, হুজুর বলে মানে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, মানে সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো। সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2 বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না, সে আর কোনো কথাই বললো না। পরে আলট্রাসোনোগ্রাফি রুমে আবার তার মা ছিল, আমরা যখন বাচ্চাটার আলট্রাসোনোগ্রাম করি তার মা ছিলেন রুমে। তার মার সামনেও আমি তাকে বারবার বলেছি যে মা মানে এরকম কেউ করলে, কেউ ব্যাড টাচ করলে তাকে মার দিতে হয়, তোমার মা কি তোমাকে বলেননি? তো সে মানে দেখলাম যে বাচ্চাটার আসলে কোনো নেই, আগ্রহী নেই তার এই কনভারসেশনটাতে। সে শুধু মানে একটাই হুজুরের নাম উচ্চারণ করলেই তার মানে একটা চোখে মুখে ভয়, এবং সে আর তখন চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এদিক ওদিক তাকে। প্রিয় দর্শক, দুটি ভিডিওই আপনারা দেখলেন। এতদিন যা নিয়ে ধোঁয়াশা ছিল, মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে তর্ক করেছিল, আজ ডিএনএ রিপোর্টের পর সব সত্য পানির মতো পরিষ্কার হয়ে গেল। আজ প্রমাণ হলো ডাক্তার সাইমা আক্তারের কথাগুলোই সত্য ছিল। আমাদের সমাজ ও শিশু সুরক্ষার স্বার্থে ডাক্তার সাইমার মতো সাহসী মানুষকে ধন্যবাদ জানানো উচিত। একই সাথে একজন শিশু শিক্ষার্থীর জীবন ধ্বংসকারী এই শিক্ষক আমানুল্লাহর দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি, যাতে ভবিষ্যতে আর কোনো অপরাধী ধর্মীয় বা সামাজিক পোশাকের আড়ালে এমন ঘৃণ্য কাজ করার সাহস না পায়। প্রিয় দর্শক, সত্য উন্মোচিত হওয়ার পর এই পুরো ঘটনাটি নিয়ে এবং অভিযুক্তের উপযুক্ত শাস্তি নিয়ে আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি শেয়ার করে সত্য ছড়িয়ে দিতে সাহায্য করুন।
এমন সব ঘটনার নিরপেক্ষ অনুসন্ধানের রিপোর্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।